ব্যালকনি ছেড়ে রুমে এসে ফ্রেশ হলো দিগন্ত। রায়হান এখনো গরুর মতো ঘুমাচ্ছে, কোনো হুঁশ জ্ঞান নেই ওর। সারা রাত দুজনে নিজেদের সুখ দুঃখের আলাপে কাটিয়েছে, শেষ প্রহরের দিকে এসে ঘুমিয়েছে। রায়হান আর বাড়ি ফেরেনি, দিগন্তের রুমে এসে ঘুমিয়ে পড়েছে। সরু চোখে বেডের কার্নিশ ঘেঁষে চিৎপটাং হয়ে ঘুমিয়ে থাকা রায়হানকে দেখল দিগন্ত। অতঃপর পা উঠিয়ে রায়হানের পশ্চাৎদেশ বরাবর দিল জোরে এক লাথি। লাথি খেয়ে ঘুমন্ত রায়হান দুম করে শব্দ তুলে ফ্লোরে আছড়া খেলো। কোমরে হাত রেখে ক্যারক্যারে স্বরে চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ, ভালো হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, কাজ আছে অনেক। রায়হান দিগন্তের কথা কানে তুলল না। কোমর ডলতে ডলতে ফ্লোরে আরেক চাপড় ঘুমের জন্য চোখ বুঝলো। দিগন্ত নিচে আসতে সামনে পড়ল দিশা আর মাইশা। দুজনে তৈরি হয়ে বেরিয়েছে, আজ ওদের অ্যাডমিশন টেস্ট রয়েছে। দিগন্ত হাসলো, হেসে কথা বলল ওদের সাথে। দিহান ওদেরকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে অফিসে চলে যাবে। দিহান দিগন্তের কাছে এসে ইতস্তত করে বলল, অফিসে আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে ভাই, পরীক্ষা শেষে তুমি যদি ওদের নিয়ে আসতে তাহলে ভালো হতো। পেছন থেকে পানি আর মিতালি ঘন ঘন মাথা নাড়িয়ে দিহানকে মানা করছে, কিন্তু শুনল না সে। দিগন্তকে আবারও বলল, বড় আব্বু আব্বু ওরাও থাকবে মিটিং এ, প্লিজ ভাই, তোমাকে ভেতরে যেতে হবে না, তুমি গেট থেকে ওদের পিক করে নিও। দিগন্ত কিছুক্ষণ নীরব রইল, অতঃপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলল, ঠিক আছে, ওদের নিয়ে যাও, সাবধানে, দেরি হচ্ছে। দিশা ছলছল নেত্রে দিগন্তের মুখের দিকে তাকিয়ে আছে। দিশার দিকে চোখ পড়তে নিজের মনের ভেতরে চলা ঝড়কে খানিকের জন্য থামালো দিগন্ত। বোনের গাল টেনে শান্ত গলায় বলল, ঠিক আছে, আমি ভালোভাবে পরীক্ষা দিবি দুজন। বোরখার আড়ালে মুচকি হাসলো মাইশা। সবার থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়লো ওরা। এদিকে রায়হান গুনগুনিয়ে গান গাইতে গাইতে দিগন্তের রুম থেকে বের হলো। সিঁড়ির কাছাকাছি সেই মুখোমুখি হলো জুনায়েদ তালুকদারের। হাসি মুখটা নিমেষে আধারে ভরে উঠল ওর। জুনায়েদের সাথে ভদ্রতার খাতিরও টু শব্দটি করল না। পাশ কেটে চলে যেতে নিলে জুনায়েদ কথায় পা থামালো। দিগন্তের সাথে কথা বলেও পারা যায় না, তুমি তো একটু মনার সাথে। রায়হান আর বলতে দিল না তাকে, গম্ভীর গলায় বলল, এ নামের কাউকে চিনি না আমি। বলে চলে গেল। রায়হানের এহেন বেয়াদবিতে চোখে মুখে রাগের আভাস ফুটে উঠল জুনায়েদের। ওপর থেকে রক্তচক্ষু নিয়ে একবার রায়হানকে দেখলো, আর একবার দিগন্তকে। ফাঁকা রান্নাঘরে দাঁড়িয়ে কোমরে ওড়না পেঁচিয়ে এক রমণী কাজে ব্যস্ত। কিছুক্ষণ আগে সবাই নাস্তা করেছে। নাস্তা শেষ করে বেলা একা একা এসেছে রান্নাঘরে। ফ্রিজ থেকে দুধ বের করে একে একে বাকি সব সরঞ্জামাদি নিয়ে চা বানানোর কাজে লেগে পড়লো। সবার জন্য চা বানাবে, তাই পুরো দুধটুকু দিয়ে দিল। চা পাতা দিয়ে এক ধ্যানে প্যানের দিকে তাকিয়ে আছে সেই কখন থেকে, কিন্তু দেখে মনে হলো এখনো গরম হয়নি। অধৈর্য হলো চঞ্চল বেলা। চা থেকে ধ্যান সরিয়ে হাত পা ছড়িয়ে দিয়ে ছটফটে গলায় গান গাইতে গাইতে তিরিং বিরিং নাচ শুরু করলো। একটা গোল পাক দিয়ে ঘুরতেই হুট করে থেমে গেল। গোল গোল চোখ জোড়া সামনের দৃশ্য লক্ষ্য করতেই বড় হয়ে গেল মুহূর্তে। চায়ের প্যান থেকে চা উতলে পড়ে গ্যাস স্টোভের নিচে পর্যন্ত চলে গিয়েছে। আগুনের ফুলকিগুলো কেমন শব্দ তুলে জ্বলছে নিভছে। ভয়ে গ্যাস চুলার কাছ থেকে ঝটফট কদমে পেছনের দিকে সরে গেল বেলা। জোর গলায় চেঁচিয়ে বলল, আব্বু। রহমান চেয়ারে বসে পেপার পড়ছিল। রান্নাঘর থেকে বেলার এরকম ভয়ানক আওয়াজ শুনে পেপার ফেলে রেখে তড়িঘড়ি দিয়ে সেদিকে ছুটল সে। রান্নাঘরের ভেতরে ঢুকে চুলার অবস্থা দেখে আগে স্টোভ বন্ধ করলো, তারপর বেলার কাছে এসে অস্থির গলায় প্রশ্ন ছুড়ল, কি হয়েছে আম্মা, হাতে আঁচ লেগেছে? বেলা তড়িৎ গতিতে দুপাশে মাথা নাড়িয়ে না বলল। ততক্ষণে আমেনা আর রিনাও এসেছে, দাঁড়িয়েছে রান্নাঘরের সামনে। দুজনে শাশুড়ির রুমে ছিল। বেলার আওয়াজ পেয়ে দ্রুত পায়ে এসেছে। রহমান বেলাকে পুনরায় বলল, তুমি এখানে কেন এসেছো? বড় হয়েছি তো এখন, ভাবলাম সবার জন্য চা বানাই, তাই চা বানাতে এসেছিলাম। আমেনা বেলার কাছে এসে রান্নাঘরের অবস্থা দেখে বেলার দিকে চোখ পাকিয়ে তাকালো। ধমকের সুরেই বলল, কি করছিস সেটা? পুরো চুলায় চা পড়ে কি হয়েছে? তোকে আমি বলেছি রান্নাঘরে আসতে, এসে আবার গ্যাসের চুলায় হাত দিয়েছিস। তাতে কি হয়েছে? আমাকে কাজ শিখতে হবে না? দেখো কত বড় হয়েছি আমি। কদিন পর তো বড় আপার মতো আমারও বিয়ে দিবে, তাই আগে ভাগেই কাজ শেখা শুরু করেছি আমি। ছোট্ট মেয়ের কথা শুনে রহমানের বুকের ভেতর ধক করে উঠল। হুট করে দিগন্তের কথা মনে পড়ে গেল। তৎক্ষণাৎ বেলার উদ্দেশ্যে গুরুগম্ভীর গলায় বলল, তোমার এসব করতে হবে না, আজ গিয়ে যা যা বই লাগে সব কিনে আনবে, পড়াশোনা শুরু করো আগে থেকে। তুমি এখনো ছোট,
এগুলো ভাবনা মাথায় আনবে না। বলে রান্নাঘর ছেড়ে চলে গেল। রহমান যেতেই আমেনা কটমট চোখে বেলার দিকে চেয়ে বলল, উতলে পড়লো কিভাবে? চা চাপিয়ে কি করছিলি? বেলা মায়ের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, দুধ উতলে পড়ে জানি, কিন্তু তাই বলে যে দুধ চাও উতলে পড়বে তা তো আমি জানতাম না আম্মু। কতক্ষণ তাকিয়েছিলাম, গরম হয়নি, যেই না একটু মন খুলে গান গাওয়া শুরু করলাম অমনি উতলে পড়ে গেল। বেলার কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল রিনা। হাসতে হাসতে বলল, হয়েছে, তোকে আর শ্বশুরবাড়ি যেতে হবে না বেলা। এইগুলা কাজ দেখলে যে ছেলে আসবে সব দৌড় লাগাবে উল্টা দিকে। ছোট আম্মু আজ থেকে আমাকে রান্না শিখাবে? হ্যাঁ ঠিক আছে, চা খাবি না? আমি বানিয়ে আনছি। তোর দাদির ঘরে যা, বৃষ্টি একা আছে ওখানে। আমেনা মেয়ে জায়ের কথা শুনছে আর ব্যস্ত হাতে চুলা পরিষ্কার করছে। কোথায় যাবে? ভার্সিটি। দিগন্তের কথা শুনে রায়হানের চোখ মুখে অবাকতার রেশ ছড়িয়ে পড়ল। ততক্ষণে বিরক্তিমাখা গলায় বলল, আর ইউ সিরিয়াস? ভার্সিটি যাবি? ওই জায়গাটাতে আবার যাবি? ওয়াই? দেশে আর মাসের অ্যাডমিশন টেস্ট, ওদের নিতে যাব। অন্য কাউকে পাঠা। চুপচাপ উঠে বস, মাথা খারাপ করিস না। রায়হান জিপে বসলো। তাচ্ছিল হেসে দিগন্তকে বলল, পরে আবার নিজের ওপর জুলুম করিস না। দিগন্ত সে কথা শুনেও না শোনার ভান করে চুপ রইল। উত্তপ্ত দুপুরের মাঝে জিপ চালিয়ে চলে এলো গন্তব্যে। রাস্তা শেষ করে ভার্সিটি থেকে একটু দূরে জিপ থামালো দিগন্ত। গাড়ি থামতেই চোখের সামনে সানগ্লাস নামিয়ে রায়হান বলল, এসেছি যখন পিজি স্যারের সাথে একবার দেখা করে যাই। আমাদের দেখা পেলে স্যার কি বলবে তোর জানা নেই? স্মিত হাসলো রায়হান। জিপ থেকে নেমে দাঁড়িয়ে বলল, আমরা কি সেই আগের স্টুডেন্ট আছি নাকি? এখন হয়েছে গুন্ডা, সবাই এই গুন্ডাদের চেনে। এরকম ছেলেদের আর পড়াশোনার কথা বলবে বলে মনে হয় না। দিগন্ত কথা বলল না। জিপ থেকে নেমে সভঙ্গিতে সামনের দিকে হাঁটা ধরল। দিগন্তকে ভার্সিটির দিকে যেতে দেখে ঠায় দাঁড়িয়ে রইল রায়হান। দিগন্ত চলল থামিয়ে রায়হানকে বলল, দাঁড়িয়ে কেন, আয়। থাক, যাস না, পুরনো ক্ষত তাজা হবে। পুরনো ক্ষত তো ভুলিনি কখনো, নতুন করে তাজা হওয়ার কিছু নেই। কাম। দীর্ঘ 5 বছর পর আবারও ভার্সিটির গেটে পা রাখলো দিগন্তের। গেটের সামনে আসতেই পাশ থেকে একজন কেউ ডেকে উঠল ওকে। দিগন্ত বাজান। বহু পরিচিত ডাক শুনে পাশে ফিরে চাইল দিগন্ত। ঠোঁটজোড়া হালকা প্রসারিত করে চোখ থেকে সানগ্লাস টেনে খুলল। কয়েক কদম এগিয়ে গিয়ে বলল, কেমন আছো রায় কাকা? সামনে দাঁড়ানো ষাটোর্ধ্ব বৃদ্ধের দৃষ্টি টলমলে, কিন্তু আবেগী গলায় বলল, ভালো আছি। তোমারে দেখে আর ভালো হইয়া গেছি, তোমারে দেখে আরো ভালো হইয়া গেছি। সেই যে গেলা আর তো মুখও হওনি। এতদিন পর এই গেট দিয়া তোমারে ঢুকতে দেখা কি যে ভালো লাগতেছে বাজান। পরক্ষণে রায়হানকে নজরে আসতে পান খাওয়া লাল ঠোঁটজোড়া বিশাল প্রসারিত হলো। উৎফুল্ল কণ্ঠে বলল, রাহান বাজানো আইসো? আর সূর্য কোন দিকে উঠছিল, দুজনই একসাথে আইলা, কি যে খুশি লাগতেছে। রায় কাকা দেখি এখনো আমাদের মনে রেখেছে। বয়স তো অনেক হলো কাকা, তুমি এখনো এই কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে ডিউটি করছো? আগে তো একা থাকতাম, এখন দুজনই রাহে। আগের মতন বেশি খাটাল লাগে না। আইস পরীক্ষা দীক্ষা আমাতে এইখানে রাইখা বাকি দুইজন সামনে আছে। দিগন্ত কিছু বলার জন্য মুখ খুলছিল, কিন্তু তার আগে রায় কাকা জিজ্ঞাসা করলো, তোমরা আইলা মনারে আনলা না? হ্যার কি বিয়া হইয়া গেছে গো? আহা, মাইয়াটা যেমন সুন্দর, হ্যারে গানের গলাও তেমন সুন্দর আসিল। মেলা দিন থাইক্কা হ্যার গান শুনি নাই। দিগন্তের চোয়াল শক্ত হলো। রায়হান তড়িঘড়ি করেই বলল, পরীক্ষা শেষ হলে বলো, পিজি স্যারের সাথে দেখা করব, পরে আবার কথা হবে। রায় কাকা, ভালো থেকো। দিগন্ত আর টু শব্দটু করলো না, সামনের দিকে হাঁটা লাগালো। ওর সাথে রায়হানও এলো। দিগন্ত অনুভূতিহীনের ন্যায় হাঁটছে, চোখ শুধু রাস্তার দিকে, আশেপাশে কোথাও তাকাচ্ছে না। তাকালেই হয়তো পুরনো কোনো স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠবে। সোজা এসে থামলো একটা রুমের সামনে। উপরে গোটা গোটা অক্ষরে লেখা, প্রফেসর ডক্টর জহিরুল দাওয়াত। মেলে রাখা দরজার আঙুলে টোকা দিয়ে দুবার নক করলো দিগন্ত। শব্দ শুনে চশমা পরিহিত চোখ জোড়া তুলে জহিরুল তাকালো গেটের দিকে। রায়হান আর দিগন্তকে দেখে চওড়া হাসলো, অতঃপর আমোদিত গলায় বলল, ওয়েলকাম এগেইন বয়েজ।
মনিটরে এতক্ষণ তোমাদের আগমন দেখছিলাম। কাম কাম। দিগন্ত কেমন যেন থমথমে মুখে মাথা নাড়িয়ে ভেতরে ঢুকলো। রায়হানও ওর সাথে ঢুকলো। ঘরে ঢুকে চারপাশটা একবার চোখ বুলালো রায়হান। ঠিক আগের মতো ওই সাজানো বইয়ের র্যাক, বাপাশে ছোটখাটো টেবিলে কিছু গবেষণাপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা, দেওয়ালে ঝুলছে ধূসর ফ্রেমে আটা পুরনো একটা সার্টিফিকেট, আর তার নিচে পোস্ট ফটো। ছাত্রদের সঙ্গে প্রফেসরের একগুচ্ছ হাসি মুখের মুহূর্ত। রায়হান জহিরুলের সামনে চেয়ার টেনে বসতে বসতে বলল, সব দেখছি আগের মতোই, কোনো চেঞ্জ নেই। সবার টেস্ট তো তোমাদের মতো পরিবর্তনশীল নয়। সূক্ষ্ম খোঁচাটা দিগন্ত রায়হান দুজনেই বেশ ভালোভাবে ধরতে পারল। দিগন্ত ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, টেস্ট পরিবর্তন করিনি, নিজেকে পরিবর্তন করেছে। এটা আবার গর্ব করে বলছো? ভার্সিটির টপার হয়ে কি করলে তোমরা? তোমাদের সে পরিচয় কেউ জানেই না, অথচ গুন্ডা দেখিয়ে দিতে বললে বিনা সংকোচে তোমাদের দেখিয়ে দেয়। রায়হান বুকে দুহাত চেপে আয়েশি ভঙ্গিতে হেলান দিয়ে বলে বসল, তোদের বলতে আপনার বংশের মাস্তানকেও বোঝাচ্ছেন নাকি স্যার? ওকে তো তাও মাঝে মধ্যে পাওয়া যায়, কিন্তু তোমাদের দুটো একেবারেই মুখ ফিরিয়ে নিলে। এক মেয়ের জন্য কতগুলো জীবন নষ্ট। ঠিক এই কারণেই মুখ ফিরিয়ে নিয়েছে স্যার। সেই যে এখানে পা রাখলাম, সবাই বারবার কথার মাঝে মহিলাটাকে টেনে আনছেন। আমি বিরক্ত এসবে। অনেকদিন পর এসেছে, আপনার সাথে দেখা করবো বলে ভেতরে পা মারিয়েছে। পুরনো কথা টেনে আর আঘাত করবেন না স্যার। কুল মাই বয়, আমি মজা করেছি। রায়হান মনিটরের দিকে তাকিয়ে ভ্রু কুচকে কিছু একটা দেখছে। হুট করে বলে উঠল, ফাহাদ দেওয়ান। জহিরুল রায়হানের দৃষ্টি অনুসরণ করে মনিটরের দিকে তাকিয়ে বলল, হুম, 1 মাস হলো ভার্সিটির মিউজিক কোঅর্ডিনেটর হিসাবে জয়েন করেছে। হঠাৎ মাস্তানি ছেড়ে ওর এত ভালো হয়ে যাওয়া দেখে সন্দেহ হয়। আগের মতো টুকটাক গানও গাইছে দেখছি। কথাটা দিগন্তের কানে পৌঁছাতেই চোখ মুখ বিকৃত করে ফেলল দিগন্ত। ব্যঙ্গ করে হেসিয়ে বলল, ল্যাওরার গায়ক, শালা হারামজাদা, মেয়েবাজ, ছ্যাঁকাখোর। দিগন্তের মুখ নিঃসৃত কথা শুনে ঘর কাঁপিয়ে সশব্দে হেসে উঠল রায়হান আর জহিরুল। পরীক্ষা শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মাইশাকে নিয়ে দিশা ওয়াশরুমে এসেছে। বেসিনে হাত ধুতে ধুতে চোখ আটকালো শেষ কিনারায় দুজন ছেলে মেয়ের দিকে। ঝট করে চোখ জোড়া শুরু হয়ে এলো দিশার। হাত ধোয়া ছেড়ে নিঃশব্দে ওই জায়গায় গিয়ে হাজির হলো। একটু দূরত্ব রেখে ঘাড় ঈষৎ বাঁকিয়ে দৃষ্টি স্থাপন করলো ছেলে মেয়ে দুটোর হাতের দিকে। একজন আরেকজনের হাত আঁকড়ে ধরে দেওয়ালের সাথে দাঁড়িয়ে আছে। শেষ কিনারায় দেখে এদিকের মানুষজন নেই। কিছুক্ষণ ওদের ভাবভঙ্গি অবলোকন করে জোর গলায় দিশা বলল, তোমরা পরীক্ষা দিতে এসে চিপায় কি করছো? আর এই যে ভাইয়া, তুমি ঠোঁট এরকম গোল করেছো কেন? ছেলেটা মেয়েটার দিকে এগোতে নিয়েছিল কেবল। দিশার কথা শুনে তড়িঘড়ি করে মেয়েটাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। মেয়েটা কিছুটা রাগী স্বরেই বলল, আমরা কি করি, তোমার কি? আমার কিছুই না। তারপর আবার দুষ্টু হেসে ছেলেটার দিকে ইশারা করে বলল, ওই যে ছেলেটা তোমার সাথে এতক্ষণ ছিল, মালটা হেব্বি সুন্দর, আমার ভাল লাগছে। তোমার সাহস কি করে হলো? ও আমার বয়ফ্রেন্ড। দিশা মেয়েটাকে একটা গা জ্বালানি হাসি দিয়ে ছেলেটার কাছে গেল। তারপর ছেলেটাকে বলল, উফ হ্যান্ডসাম। ছেলেটা দিশার কথায় দাঁত মেলে হাসলো। হাত উঠিয়ে ভাব নিয়ে শার্টের 2 কলার নাড়াতে শুরু করলো। হাবলা চোদা, তোকে বলিনি? পেছনের টারে বলছি, জাফুট। সামনের ছেলেটার মুখের হাসি গায়েব হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনে দেখলো ওয়াশরুম থেকে একটা ছেলে প্যান্টের জিপ তুলতে তুলতে বের হচ্ছে। দিশা আর দাঁড়ালো না, ফুর করে এক দৌড় লাগালো। সাথে মাইশাকে বলল বাহিরে যেতে। মাইশা এতক্ষণ ওর পেছনে দাঁড়িয়ে ভ্যাবলার মতো দিশার কাহিনী দেখছিল। এই মেয়েটা যেখানেই যাক, কোথায় কোন ছেলে পাচ্ছে হুট করে গিয়ে ফ্ল্যাট মেরে পালাবে। দুপাশে না ভঙ্গিতে মাথা নেড়ে মাইশাও নিজে ছুট লাগালো। ছেলে জাতির সাথে ও কখনোই পাঙ্গা নেয়নি। দিশার অনেক সাহস। হুটহাট একটা সুন্দর ছেলেকে নজরে পেলে কি সব আবল তাবল বকে পালিয়ে যায়। এই এখন কি ভুলভাল বকে চলে গেল। ছেলেগুলো যদি কিছু করতো তখন? এগুলো কোনো ভয় নেই মেয়েটার। মাইশা দ্রুত পায়ে ওই জায়গা ছেড়ে দিশার কাছে এলো। এসে হাঁপাতে হাঁপাতে বলল, এসব ছাড়বে না তুমি? ভয় লাগে না যদি কিছু হতো? কিসের ভয়? আমার সাথে পারবে ওরা? আমি ক্যারাটে পারি, লাগতেলে জায়গা মতো বসিয়ে দিব। ওরা কোথায় লাগে? তুমি তো যেচে পড়ে ছেলেদের টিচ করে বেড়াও।
সরো, আমি নিষ্পাপ মেয়ে, টিস ফিস করতে পারি না, শুধু সুন্দর ছেলে দেখলে ক্রাশ খাই আর খাতির জমিয়ে আসি। মাইশা ফিক করে হেসে দিল, হাসতে হাসতে বলল, আমি শুধু তোমার কপাল পুরা জামাইয়ের কথা ভেবে কষ্ট পাই। বেচারার বউ উঠতে বসতে ক্রাশ খায়। দিশা মুখ বাঁকিয়ে কিছু বলতে নিয়েও থেমে গেল। কানে একটা সুন্দর গানের সুর ভেসে আসছে। ওরা দুজন অডিটোরিয়ামের পাশে দাঁড়িয়ে। দিশা আর একটু এগিয়ে জানালা দিয়ে অডিটোরিয়ামের ভেতরে উকি দিল। অতঃপর চোখগুলো বিশাল আকৃতির করে চুপচাপ তাকিয়ে রইল। মাইশাও ওর পাশে এসে ভেতরের দিকে দৃষ্টি রাখল। একটা ছেলে চোখ বন্ধ করে গিটারে সুর তুলছে। আশেপাশে বেশ কয়েকজন স্টুডেন্ট ছেলেটার গান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়, আমার ফাগুনেরা দিন গনে গনে আর উধাও হয়ে যায়, যত পদের বাধা সবই তো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে হবে রঙিন, চেনা নামেরই ডাকে, আমি কি পাবো তাকে, কবে রে আসবে সে রোদেলা দিন, তোরই তো কাছে চাই পুরনো কথাটাই, শুনতে আবার করেও এমনও যদি হয় মনেরা নদী হয়, ভালোবাসবো অনেক দূরে, ফেরাবো তোকে আর চেনাবো তোকেই পৃথিবী নতুন করে, মেলাবো তোকে আজ আমার রঙেতেই বসাবো নতুন সুরে, যত পথের বাধা সবই তো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে হবি রঙিন, চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে, কবে রে আসবে সে রোদেলা দিন, আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়, আমার ফাগুনেরা দিন গনে গনে আর উধাও হয়ে যায়। মাইশা দিশা দুজনে মন্ত্রমুগ্ধের ন্যায় গান শুনছিল। গান শেষে হতেই ধ্যান ভাঙল দিশার। অবাক গলায় বলল, আরে বাস, এই লাল্লু তো ভালোই গান গায়, কিন্তু এত ছ্যাঁকাখড়ি গান কেন? এত সুন্দর পোলারে কেউ রিজেক্ট করেছে নাকি? গানটা সুন্দর, ছোকরাটাও সুন্দর। এর সাথে আমার একবার রাস্তায় দেখা হয়েছিল, সময়ের অভাবে কথা বলতে পারিনি, আজকে পাইছি রে। দিশার মতিগতি ভালো ঠেকলো না, তাই মাইশা ওর হাত টেনে ধরতে হাঁটতে হাঁটতে বলল, ভাইয়া নিতে আসবে বলেছিল, ভুলে গেলে? দেখো সবাই বেরিয়ে গিয়েছে, আমরাই ঘুরছি শুধু। 2 মিনিট দাঁড়াও না, আমি শুধু যাব আর ওই চকলেট বয় হটপট ছেলেটার সাথে খাতির জমিয়ে আসব। এত সুন্দর পোলার সাথে কথা না বললে শান্তি পাবো না। ওই রুমে অনেক মানুষজন আছে, তুমি গিয়ে খাতির জমাতে চাইলেই পারবে। তোমার খাতির জমানো যে কি তা কি আমি জানি না? ভারী সাহস তোমার। আজ কিছু করিও না দিশা, দিগন্ত ভাইয়া জানলে বকবে আমাদের। দিশা শুনলো মাইশার কথা। যেতে যেতে আবারও পিছু ঘুরে সুদর্শন ছেলেটাকে দেখার চেষ্টা করলো, কিন্তু দেখা পেল না। ফাহাদ গিটার রেখে ওর দিকে উৎসুক চোখে তাকিয়ে থাকা ছেলেগুলোর উদ্দেশ্যে গম্ভীর গলায় বলল, এ ধরনের আবদার আর কেউ করবে না, সামনের উইকে তোমাদের কম্পিটিশন, ভালোভাবে চর্চা করো, এই উইকে আমি আর আসবো না ভার্সিটি। বলে আর এক মুহূর্ত থাকলো না, অডিটোরিয়াম ছাড়লো। ভর দুপুরে সূর্যটা খাড়া হয়ে আলো ছড়াচ্ছে, সেই সাথে ছড়াচ্ছে তীব্র রোদ আর গরম। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে 2 ব্যক্তি, দুজনে একে অন্যের দিকে আগুন চোখে চাহনি দিয়ে ধ্বংস করছে, অথচ দুজনের চোখে সানগ্লাস। কি করছিস এখানে? তো কি বলতে হবে? ফাহাদ বাঘের ন্যায় 2 হাত দিয়ে থাবা মেরে দিগন্তের শার্টের কলার চেপে ধরলো। রাগী গলায় ফুঁসতে ফুঁসতে বলল, এতদিন তো আসিসনি, আমাকে আসতে দেখে আবারও চলে এলি নিজের রাজত্ব করতে, কাউন্ড্রেলস। দিগন্তের দমিয়ে রাখা রাগ তরতরিয়ে বেড়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে ভারী একটা পাঁচ মারল ফাহাদের পেট বরাবর। পেটে হাত রেখে কিছুটা দূরে সরে গেল ফাহাদ। পরক্ষণেই পা উঁচিয়ে দিগন্তের বুকে এক প্রকাণ্ড লাথি বসালো। ফাহাদের লাথিটা সোজা গিয়ে লাগলো দিগন্তের বুকের মাঝ বরাবর। দিগন্ত ছিটকে গিয়ে ধুলো বালিময় জায়গায় পড়ল। সাদা শার্টটা ময়লায় মাখামাখি হলো। উঠে বসে শার্টটা হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে তাচ্ছিল্য করে বলল, মিনিমাম লজ্জাটুকুও নেই তোর? নিজেকে ক্লাউন প্রমাণ করার জন্য সবসময় চলে আসিস, হারামজাদা। ফাহাদ সোজা হয়ে পকেটে 2 হাত রেখে দাঁড়ালো, ওষ্ঠ কিঞ্চিত পাকিয়ে পড়ল। লজ্জার কথা বলছিস? শালা, তোর বংশের লজ্জা তো আবার বাঁধাই করা, কতবার তু ফেলি। ঝট করে বসা থেকে দাঁড়িয়ে ফাহাদের দিকে তড়িৎ গতিতে এগিয়ে গেল। দিগন্ত বুকের মাঝে ধাক্কা দিয়ে 1 হাত দিয়ে ওর ঘাড় চেপে ধরলো,
আর এক হাতে ফাহাদের মুখে সরাসরি ঘুষি বসিয়ে দিল। ঠোঁট কেটে গেল ফাহাদের, রক্ত বেরিয়ে এলো। ফাহাদের ক্ষোভ বাড়লো এতে। মাথা দিয়ে দিগন্তের নাকে সজোরে আঘাত করলো। দিগন্ত শব্দ করলো না, দাঁতে দাঁত পিষে ব্যথাটা গলদকরণ করে নিল। নাকে বুড়ো আঙুল দিয়ে গড়গড়িয়ে বের হওয়ার লাল রক্ত মুছে নিল, চোখের সামনে ধরল। তখনই নিজের রুম থেকে দৌড়ে বের হলো জহিরুল। ফাহাদ আর দিগন্তের কাছাকাছি এসে রাশভারী গলায় হুঙ্কার ছুড়ল, স্টপ ইট। আর কতদিন একে অন্যকে আঘাত করে বেড়াবে? নিজেদের দাপট দেখাতে গিয়ে অন্যের ক্ষতি করতেও ভাবো না তোমরা। আসতে না আসতেই আবার হাতাহাতি, রক্তারক্তি শুরু করে দিয়েছে। ডোন্ট ফরগেট, এটা ভার্সিটি, তোমাদের সোকল্ড ঘরটর নয়। ফাহাদ কটমট চোখে দিগন্তের দিকে চেয়েছিল। জহিরুলের কথা শুনে চলে যেতে যেতে দিগন্তের পাশে একটু থেমে বিড়বিড়িয়ে বলল, তোর অহংকার আজ মিছিয়ে দেব। জাস্ট ওয়েট বাস্টার্ড। আম ওয়েটিং ব্লাডি বিচ। দেখি কত দৌড় তোর। রায়হান ভ্রু কুচকে দেখছে দিগন্তকে। নাক দিয়ে রক্ত ঝরে শুকিয়ে গিয়েছে ওর। কিছুক্ষণ পর তেরা গলায় জিজ্ঞাসা করলো, মাত্রই তো এলাম, এইটুকুতেই তোদের দেখাও হলো, আবার মারামারিও শেষ? মাইশা আর দিশাকে নিয়ে জিপে উঠেছিল ওরা। জিপ ছাড়ার আগ মুহূর্ত দিগন্ত খেয়াল করে ওর ফোন জহিরুলের টেবিলের ফেলে এসেছে, সেটা নিতে গিয়েছিল। ফেরার পথে ফাহাদ আর ওর গেটের সামনে একসাথে আসে। মাইশা দিশা দিগন্তের অবস্থা দেখে অস্থির গলায় প্রশ্ন জুড়ে দিল। দিগন্ত ওদের একটা প্রশ্নেরও উত্তর দিল না। জিপের পেছনের দিকে বসতে বসতে রায়হানকে বলল, গাড়ি ড্রাইভ কর। রায়হান একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে বসলো। দিগন্ত মাইশার দিকে তাকিয়ে বলল, মাইশা তুই পেছনে বস, দিশা সামনে বসবে। দিগন্তের কথা শুনে অবাক হলো রায়হান। ঘাড় ঘুরিয়ে সরু চোখে তাকালো দিগন্তের দিকে। যে দিগন্ত দিশাকে রায়হানের পাশাপাশিও আসতে দেয় না, সে দিগন্ত দিশাকে ওর পাশে বসতে বলছে। ব্যাপারটা বেশ ভাবালো রায়হানকে। পাশে যে দিশা আছে এটা হয়তো ভুলে বসেছে। চোখ ঘুরিয়ে জিপ স্টার্ট দিতে দিতে একবার মিররে তাকালো। কালো বোরখার আবৃত মাইশার চোখ জোড়া ছাড়া কিছুই নজরে এলো না। মেয়েটার চেহারা দেখেনি এখনো রায়হান, কিন্তু চোখ জোড়া যতবার দেখেছে ততবার ওর নজর কেড়েছে। পুরোটা রাস্তা ড্রাইভ করলো, অথচ দৃষ্টি বার কয়েক ওই চোখ জোড়াতেই যাচ্ছে। নিজের নজরের ওপর অবাক হলো রায়হান। কয়েকটা বিশ্রী গালি ছুড়ল নিজের উদ্দেশ্যে। রাস্তার পাশ ঘেঁষে দুই বাদর একে অন্যের হাত ধরে লাফিয়ে লাফিয়ে হাঁটছে। মুখ জুড়ে হাসির শেষ নেই। দুজনের হাতে একটা করে আইসক্রিম। কথা বলছে, খাচ্ছে আর হাঁটছে। অনেকদিন পর বের হয়েছে বেলা আর রাইমা। একাই বের হয়েছে দুজনে। মূলত রহমানের কথায় নতুন বই কিনতে বেরিয়েছে বেলা, কিন্তু বই না কিনে ঘুরে বেড়াচ্ছে দুজন। বৃষ্টিকে সাথে যেতে বলেছিল রহমান, বেলা তা শোনেনি। বড় হয়েছে বলে জেদ ধরে একা একা বাড়ি থেকে বের হয়েছে রাইমাকে সাথে নিয়ে। দুজন এখন ঘুরছে আর খেয়ে বেড়াচ্ছে। এক পর্যায়ে হাঁটার গতিরোধ হলো বেলার। হাত ফসকে আধ খাওয়া আইসক্রিমটা পড়ে গেল মাটিতে। ধুলোয় মাখিয়ে গেল সেটা। চোখের সামনে দিয়ে লাল কালো মিশেলের জিপ গাড়িটা পাশ কাটিয়ে চলে গেল। যতদূর দেখা গেল দেখলো বেলা। চোখ টলমলে হয়ে এসেছে ওর। মুখে আধার ছেয়ে গিয়েছে। দিগন্তের পাশে কালো বোরখায় আবৃত মেয়েটা চিনতে দেরি হলো না ওর। নিজের বোন থাকতে অন্য মেয়েকে পাশে বসিয়েছে কেন লোকটা? সামনে রায়হানের সাথে দিশাকে না বসিয়ে মাইশাকে বসালেই হয়ে যেত। বেলার হাসি খুশি মন নিমেষেই ভারী হয়ে গেল। পাশ থেকে রায়মা ওর হাত ঝাঁকিয়ে বলল, থামলি কেন, চল। বলতে বলতে বেলার মুখের দিকে তাকাতেই চেঁচিয়ে উঠল, কিরে কি হলো, কাচ্ছিস কেন? ঝাল লেগেছে? আইসক্রিম ঝাল থাকে? তাহলে কি হাসতে হাসতে চোখে পানি এসেছে? বেলা আবারও মাথা নাড়িয়ে না বলল। কোমরে হাত রেখে দৃষ্টি চিকন হলো রাইমার। বেলাকে পুনরায় বলল, হয়েছেটা কি? কান্না আসছে। কেন? দিগন্ত ভাইকে দেখে। দিগন্তের নাম শুনে এক হাত উঠিয়ে মুখ ঢাকলো রাইমা। অবাক গলায় বলল, আবার মার খেয়েছিস নাকি? এবার কেন মারলো? এখন মারেনি তো। তাহলে? জানি না। আগে আমাকে গালি দিলেও কত কেয়ার করতো, আর এখন আমার জায়গায় মাইশাপুর কেয়ার করছে। আমার রাগ লাগছে খুব। কান্না আসছে কেন যেন। মুখ বাঁকালো রাইমা। বোকা গলায় বলল, তাতে তোর কি? দিগন্ত ভাই যাকে ইচ্ছে তাকে কেয়ার করবে, তুই কাঁদবি কেন? বেলা চোখ মুখ কুচকে নিল। নাকের পাটা ফুলিয়ে তেজি গলায় বলল, কেন করবে? ওই মাইশাপুর জন্য সেদিন আমায় মেরেছিল, তারপর থেকে এখনো আর দেখা হয়নি, কথা বলেনি আমার সাথে। আমার কি যেন হয়েছে রাইমা, ভালো লাগছে না আমার কিছু। সর্বনাশ! এই বেলা, কাহিনী কি তোর?
জেলাস জেলাস ভাব কেন? জানি না, কিচ্ছু জানি না আমি। ওদেরকে দেখার পর থেকে ভেতরে অস্থির লাগছে কেমন। সে কি রে, দিগন্ত ভাইয়ের হাতে চড় খেয়ে তুই কি তার প্রেমে পড়ে গেলি? হায় হায়, এই কি সর্বনাশী কাণ্ড! ধুর, খুব বেশি কথা বলিস তুই। দেখছিস না আমার কান্না পাচ্ছে? তুই না আমার বেস্টু, মন ভালো করতে পারিস না এখন? উফ, তোকেই বিরক্ত লাগছে এখন আমার। কেউ ভালো না, থাক গেলাম আমি। বলেই ধূপধাপ পা ফেলে বাড়ির পথে চলে গেল বেলা। এদিকে রাইমা হতবাকের ন্যায় থ মেরে চেয়ে আছে বেলার যাওয়ার দিকে। অবশিষ্ট আইসক্রিমটুকু গোলের টোলে হাতে মাখিয়ে গিয়েছে। বেলার অদ্ভুত আচরণ দেখে রীতিমতো বোকা বনে গিয়েছে ও। রাতের প্রহর চলছে, পুরো রুম জুড়ে অন্ধকারের ছড়াছড়ি। শুনশান নীরবতা পালন করছে সারা রুমময়। শুধু সিলিং ফ্যানের বাতাসে শো শো শব্দ ভাসছে। এই অন্ধকার রুমে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে বেলা। চোখে ঘুম ধরা দিচ্ছে না, যেভাবে শুচ্ছে শান্তি মিলছে না। অনেকক্ষণ ঘুমানোর জন্য যুদ্ধ করলো, কিন্তু ঘুম বাবাজি কিছুতেই আসলো না। মাথায় চিনচিনে ব্যথা করছে। শোয়া থেকে উঠে বসলো বেলা। একটু এগিয়ে হাত দিয়ে জানালার পাল্লা খুলে দিল। চাঁদনি রাতের হালকা আলোক ছিটায় পড়লো এতক্ষণের গুমোট অন্ধকার রুমটা। বালিশের নিচ হাতিয়ে একটা বাটন ফোন টেনে আনলো। এটা আমিনার ফোন। মায়ের কাছ থেকে সময় দেখবে বলে বাহানা দিয়ে নিয়ে এসেছে বেলা। ফোন ঘেটে একটা নাম্বার বের করে সেদিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। রাত প্রায় 2টো বাজে। এত রাতে নিশ্চয়ই ঘুমিয়েছে, এই ভেবে ফোনটা আবার রাখতে নিল, কিন্তু পরক্ষণেই মুখ বাঁকিয়ে কল লাগিয়ে দিল। ঘুমলে ঘুমাক, বেলার কি? ওর ফোন দিতে ইচ্ছে হয়েছে যখন তখন দিবেই। প্রথমবারের ফোন তুলল অপর পাশের বান্দা। ফোন রিসিভ হতে দেখে আশ্চর্য হলো বেলা। কোনো যেন ভয়ও পেল। তড়িঘড়ি করে লাইন কেটে দিল। কি সাংঘাতিক, লোকটা এত রাতেই জেগে আছে। বেলা ভাবছিল ঘুমিয়ে গিয়েছে, ফোন দিলে ধরবে না, তাই সহজ সরল মনে ফোন লাগিয়ে দিয়েছে। কিন্তু এটা কি হলো? ঠোঁট উল্টে কেঁদে দিল বেলা। কান্নার কোনো আওয়াজ নেই, ঠোঁট চোখ দিয়ে শুধু পানি পড়ছে। নিজের মোট সুইংয়ের ওপর নিজেরই বিরক্ত বেলা। এখনই হাসছে তো পরক্ষণে কাঁদছে। বেশিরভাগ কাঁদতেই ভালো লাগছে, শান্তি লাগছে। কান্নার মাঝে খেয়াল করলো ফোনের আলো জ্বলছে, সাথে বিপ বিপ শব্দ করে ভাসছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলো বেলা। দিগন্তের নাম্বার থেকে ফোন এসেছে। এখন কি করবে? ফোনটা তুলবে নাকি তুলবে না? তুললেও কি বলবে? এত শত ভাবনার মাঝে বড় একটা শ্বাস টানলো। তারপর ফট করে ফোন তুলে কানে চেপে ধরলো। আরটু শব্দ নেই মুখে, চুপচাপ সেভাবেই থাকলো। সেকেন্ড গড়ালো, মিনিট গড়ালো। অবশেষে মিনিট 5 যাওয়ার পর অপর পাশ থেকে গম্ভীর স্বরের ধমকি এসে বেলার কানে ধাক্কা খেলো। এত রাতে না ঘুমিয়ে ফোনে কি করছিস? কাকে ফোন দিতে গিয়ে আমাকে দিয়েছিস? কথা বলবি না বেলা? কেন যেন মনের ভেতর জেদ আসছে প্রচুর। জেদ নিয়ে চুপ করে রইল, জবাব দিল না দিগন্তের প্রশ্নের। এই অসভ্য মেয়ে, কথা বলছিস না কেন? তবুও কথা নেই বেলার মুখে। দিগন্ত কিছুটা নরম হলো, হালকা আওয়াজে ডাকলো বেলা। ডাক শুনে আরো কান্না পেল বেলার। ঠোঁট উল্টে চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো, কিন্তু পারল না। ফুপিয়ে কেঁদে উঠল। দিগন্ত নীরবে শুনল ওর কান্নার স্বর। ব্যালকনির মেঝেতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে দিগন্ত। এক হাতে সিগারেট জ্বলছে, আর এক হাতে ফোন ধরে রেখেছে। বেলার কান্নার স্বর শুনে একটা শুকনো ঢোক চাপলো, অতঃপর আবারও নরম গলায় ডাকলো বেলা, কথা বল না। এতদিন পর বেলার আওয়াজ শুনে প্রশান্ত হলো দিগন্তের মন কুঠুরি। চোখ জোড়া বন্ধ করে মাথা এলিয়ে দিয়ে দেওয়ালের সাথে রাখলো। ঘুমোসনি কেন? কথা বলবো না। কাকে ফোন দিতে চেয়েছিলে? কথা বলবো না। কাঁদছিস কেন? বলবো না। আমাকে ফোন দিতে চাইছিলে নাকি অন্য কাউকে? কথা বলবো না মানে বলবো না। দিগন্তের রাখছি শুনে অস্থির হলো বেলার মন। চটপট গলায় বলল, আপনি অনেক পাল্টে গিয়েছেন। আগেই ভালো ছিলেন, মাইশা আপু আসার পর থেকে খারাপ হয়ে গিয়েছেন আপনি। চোখ বন্ধ রেখে হালকা হাসলো দিগন্ত। প্রশ্নাত্মক গলায় বলল, কিভাবে খারাপ হলাম? আগে সব সময় গালি দিতেন, আবার ভালোভাবে কথাও বলতেন, বেয়াদব বলতেন, বিরক্ত হতেন। এখন কেমন যেন হয়ে গেলেন আপনি। আবার একবারও বেয়াদবও বললেন না, বিরক্ত হয়ে ধমকও দিলেন না। আপনি খুব খারাপ। গালি দিলে মানুষ খারাপ হয়ে জানতাম, এখন গালি না দিয়ে আমি খারাপ হয়ে গেলাম? তোর সব উল্টো হিসেব কেন রে? আপনি ঘুমাননি কেন? এত রাতে জেগে কি করছেন আপনি? তোকে কৈফিয়ত দিতে হবে? মুখ তো ভালোই চলছে এখন। আমার সাথে উঁচু আওয়াজে কথা বলছিস, দিলে ভয় লাগে না? লাগছে না তো, কি করবো এখন? ভয় পাবি আমাকে? আমার সাথে উঁচু আওয়াজে কথা বলবি না,
মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা, কি আচ্ছা? আপনাকে ভয় পাবো না, উঁচু আওয়াজে কথা বলবো যেন আপনার মেজাজ খারাপ হয়ে যায়।